হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা পল হেইম্যানকে দেখতে পাই। পল হেইম্যান রিং এর মধ্যে এসে তার মতো করে বলে, লেডিস এন্ড জেন্টলম্যান, মাই নেম ইজ পল হেইম্যান। এরপরে সে কডি রোডসের মতো করে বলে যে আমি অন্যদের মতো বলবো না যে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে পারি, কারণ কথা বলার জন্য আমার কাছে অনেকগুলো বিষয় আছে। আমরা কথা বলতে পারি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। অডিয়েন্সরা এটা শোনার পরে বু করে, এরপরে তারা ওটিসি চ্যান্টও করে। পল হেইম্যান বলে, হ্যাঁ ওটিসি, ট্রাইবাল চিফ রোমান রেইন্স। আমি ট্রাইবাল চিফ রোমান রেইন্সের ব্যাপারে কথা বলতে ভালোবাসি, তবে দুঃখজনক বিষয় হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে ব্রনসন রিড অনেক আগেই শেষ করেছে। এরপরে সে বলে যে আমরা কথা বলতে পারি ফিউচার ব্রন বেকারকে নিয়ে, যে আগামী 10 বছর রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করবে। এরপরে সে আরো বলে, কেননা আমরা ব্রক লেসনারকে নিয়ে কথা বলি, আমরা ব্রক লেসনারকে নিয়েও কথা বলতে পারি। এরপরে সেখানে কডি রোডস চলে আসে। কডি রোডস এসে পল হেইম্যানকে বলে, আমি গত সপ্তাহে তোমাকে গুণ বলেছিলাম, তবে পরে আমি বুঝলাম আমি ভুল ছিলাম। আসলে তুমি মানুষকে কনফিউজ করো, লকার রুমে ঝামেলা লাগাতে পারো, আর এটাই তোমার কাজ। এরপরে পল হেইম্যান হাসি দিয়ে বলে, আসলেই তাই? কডি রোডস বলে হ্যাঁ। এরপরে ব্রক লেসনারের ব্যাপারে কথা উঠতেই কডি রোডস পল হেইম্যানকে বলে যে তুমিও ব্রক লেসনারকে চেনো, আমিও ব্রক লেসনারকে চিনি, তবে আমার প্রশ্ন হলো তুমি আসলে কে? অরাকেল, ওয়াইজ ম্যান নাকি অ্যাডভোকেট? যার উত্তরে পল হেইম্যান বলে, আই এম দ্য গড। এখানে গড বলতে উপরওয়ালাও না, আবার ছাগলও না, এখানে গড বলতে গ্রেটেস্ট অফ অল টাইম, এটা বোঝানো হয়েছে। এরপরে পল হেইম্যান কডিকে বলে যে তোমার এটা মনে রাখা উচিত, ব্রক লেসনার যখন আসে তখন কেউ কিন্তু নিরাপদ না। যদিও আজকে ব্রক লেসনার আসেনি, তারপরেও তুমি কিন্তু নিরাপদ না। আর এটা বলতেই সেখানে ব্রনসন রিড এবং ব্রন বেকার চলে আসে। ব্রনসন রিড এবং ব্রন বেকার রিং এর মধ্যে উঠে তারা কডি রোডসের উপরে অ্যাটাক করতে যাবে, তবে কডি রোডস কিন্তু ভয় না পেয়ে কডি রোডস ব্রনসন রিড এবং ব্রন বেকার উদ্দেশ্যে বলে যে দেখো, আমি তোমাদের ব্যাপারে অনেক শুনেছি, তোমরা নাকি ফিউচার, আর তোমরা নাকি অনেক ডেঞ্জারাস। তবে একটা কথা কি জানো, পল হেইম্যান কখনো কারোর জন্য লয়াল না, তাই তোমরা যদি ভাবো সে শুধু তোমাদেরকেই সাপোর্ট করবে, তাহলে তোমরা ভুল করছো। এটা বলতে ব্রনসন রিড এবং ব্রন বেকার আরো রেগে যায় এবং তারা কিন্তু কডি রোডসের উপরে অ্যাটাক করতে যায়। তখন কডি রোডস বলে যে আমি বুঝতে পেরেছি তোমরা আসলে ফাইট করতে চাও। তো এরপরে কডি রোডস তার টাইটেলটা রিং এর মধ্যে ফেলে দেয়, এরপরে ব্লেজার খুলে সে ফাইট করার জন্য রেডি হয় এবং তাদের মধ্যে আমরা হালকা করে ব্রল দেখতে পাই। প্রথমে কডি রোডস ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই মারে, তবে নাম্বার গেমসে তারা যেহেতু এগিয়ে আছে, তারা কিন্তু কডি রোডসের উপরে অ্যাটাক করতে শুরু করে। তো কডি রোডস যখন মার খেতে শুরু করে তখন কিন্তু কডি রোডসকে বাঁচানোর জন্য সেখানে মিউজিক হিট হয়ে যায় র্যান্ডি অর্টনের, এবং র্যান্ডি অর্টন সেখানে চলে আসে। র্যান্ডি অর্টন এসে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই মারে, এমনকি ব্রনসন রিডকে তো একটা আরকেও লাগায়। তো র্যান্ডি অর্টন মূলত ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকে মেরে কডি রোডসকে সেভ করে নেয়। এরপর আমরা ব্যাক স্টেজে স্ট্রিট প্রফিটসকে দেখতে পাই। তাদেরকে বলা হয় তোমরা কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আরো একটা অপরচুনিটি পেয়েছো, তবে কথা হলো তোমাদের মধ্যে যে টেনশন ছিল, এটা বলতেই তারা বলে যে আমাদের মধ্যে যে টেনশন ছিল, আমাদের মধ্যে যে ঝামেলা ছিল, সেটা অনেক আগেই মিটে গিয়েছে। আমরা হলাম ব্রাদার্স, আমরা হলাম ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে ঝামেলা থাকে, তবে এটা লম্বা সময় ধরে চলে না। আর এরপরে আমরা আজকের স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, আর এটা কিন্তু ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ, যেখানে এক পক্ষে ছিল স্ট্রিট প্রফিটস এবং অপর পক্ষে ছিল মিজ এবং কার্মেলো হেইস। এই ম্যাচ কিন্তু ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুটো টিমের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। আর এই ম্যাচের মধ্যে মিজ এবং কার্মেলো হেইসের মধ্যে কিন্তু হালকা করে ঝামেলাও হয়েছে, আর এটা কিন্তু এই ম্যাচের এন্ডিং এর উপরে অনেক বেশি প্রভাব ফেলে। তো বিষয়টা হলো স্ট্রিট প্রফিটস কিন্তু মিজের উপরে ফিনিশার লাগায়, তো তারা যখন মিজকে পিন করে সেই সময় কিন্তু কার্মেলো হেইস চাইলে এই ম্যাচটাকে আটকাতে পারতো, মিজকে বাঁচাতে পারতো, তবে কার্মেলো হেইস কিন্তু মিজকে বাঁচায় না, আর যার জন্যই কিন্তু মিজ এবং কার্মেলো হেইস এই ম্যাচটা হেরে গিয়েছে। আর এটা মূলত করা হয়েছে, আমরা হয়তোবা খুব শীঘ্রই মিজ এবং কার্মেলো হেইসের মধ্যে ব্রেকআপ দেখতে পাবো। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্য কিন্তু আমরা সেখানে ওয়ার্ড 6 কেও দেখতে পেয়েছি। এখন কিন্তু আমরা হয়তোবা আগামী স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ওয়ার্ড 6 এবং স্ট্রিট প্রফিটস এর মধ্যে ম্যাচ দেখতে পাবো।
এরপর ব্যাক স্টেজে জেড কার্গিল এবং স্টেফনি ভেকারের মধ্যে একটা ফেস অফ হয়, আর এটা মূলত হয়েছে আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। আমরা জেড কার্গিল, নায়া জ্যাক্স এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচের মধ্যে যে জিতবে সে কিন্তু ক্রাউন জুয়েলে স্টেফনি ভেকারকে ফেস করবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য। এর জন্যই কিন্তু মূলত জেড কার্গিল এবং স্টেফনি ভেকারের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। নায়া জ্যাক্সের সঙ্গেও কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি, এমনকি টিফনি স্ট্র্যাটনের সঙ্গেও আমরা আজকের স্ম্যাকডাউনে স্টেফনি ভেকারের একটা ফেস অফ দেখতে পেয়েছি। এই তিনজনের সঙ্গে কিন্তু স্টেফনি ভেকারের একটা একটা করে আমরা আলাদা আলাদাভাবে আজকের স্ম্যাকডাউনে ফেস অফ দেখতে পেয়েছি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এক পক্ষে ছিল মিচান এবং বিফ্যাব, অপর পক্ষে ছিল জুলিয়া এবং কিয়ানা জেমস। এটা কিন্তু মোটামুটি লেভেলের একটা ম্যাচ ছিল, ভালো না আবার খারাপও না, এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে বলার মতো কিছুই নেই। এই ম্যাচের মধ্যে জুলিয়া এবং কিয়ানা জেমস বিফ্যাব এবং মিচেনকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে সুন্দর একটা সেগমেন্ট দেখতে পাই। আমার কাছে বেশ ভালো লেগেছে, সেগমেন্টের জন্য নয় বরং সুপারস্টারদের দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বিষয়টা হলো ব্যাক স্টেজে প্রথমে আমরা অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারকে দেখতে পাই, আর তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য সেখানে জারিয়া এবং সোল রুকা চলে আসে। তারা এসে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসকে চ্যালেঞ্জ করে। শার্লেট ফ্লেয়ার বলে যে দেখো, আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অলরেডি অনেকগুলো অপোনেন্ট আছে, তারপরেও তোমরা যদি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাও তাহলে তোমাদেরকে একটা অপরচুনিটি আর্ন করে নিতে হবে। তো এই সেগমেন্টে মূলত এটাই দেখানো হয়েছে যে হয়তোবা আমরা আগামী স্ম্যাকডাউনে জারিয়া এবং সোল রুকার একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ট্যাগ টিম ম্যাচ হতে পারে, এই টাইপের একটা গল্প হতে পারে, যার পরে আমরা জারিয়া এবং সোল রুকা ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। তো আমার কাছে কিন্তু এই বিষয়টা বেশ ভালো লেগেছে। এরপর আমরা ড্রু ম্যাকিন্টায়ারের একটা সেগমেন্ট দেখতে পাই। ড্রু ম্যাকিন্টায়ার রিং এর মধ্যে আসে এবং সে বলে এই সে এরিনা, এই সেই জায়গা যেখানে 2017 সালে আমি ডাব্লিউডাব্লিউইতে আবারও ফিরে এসেছিলাম। আমি র্যান্ডি অর্টনকে হারিয়েছিলাম, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি আবারও চ্যাম্পিয়ন হতে পারতাম, তবে আজকে আমি চ্যাম্পিয়ন নেই শুধুমাত্র কর্ডি রুডসের কারণে। এবং সে রেসেল প্যালুজাতে তার এবং কর্ডি রুডসের মধ্যে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের ব্যাপারে কিছু কথা বলে। সে বলে যে রেফারি পিন করতে 6 সেকেন্ড সময় নিয়েছিল। এরপরে সে আরো একটা উদাহরণ দেয়, সে যখন কর্ডি রুডসকে স্টিল স্টেপের উপরে ক্লেমর লাগাতে যাবে তখন রেফারি কিন্তু তাকে বাধা দেয়। এরপরে সে প্রশ্ন তোলে যে রেফারি কি ডাব্লিউডাব্লিউর জন্য কাজ করে নাকি কর্ডি রুডসের জন্য কাজ করে। তো এরপরে সেখানে নিক অল্ডিস চলে আসে। তো নিক অল্ডিস এসে বলে যে এটা রেসলিং, এখানে কোনো 2 নাম্বারই হয় না, এখানে কোনো চিটিং হয় না, এখানে কোনো পক্ষপাতিত্ব হয় না। তো তুমি তোমার এসব ফালতু এক্সকিউজ দেওয়া বন্ধ করো। তো নিক অল্ডিস সেখান থেকে চলে গেলে ড্রু ম্যাকিন্টায়ার আবারও কথা বলতে শুরু করে, তবে সেখানে মিউজিক হিট হয়ে যায় জেকা ফাটুর। জেকা ফাটুকে আমরা অনেকদিন পরে টিভি স্ক্রিনে দেখতে পেলাম। তো জেকা ফাটু রিং এর মধ্যে আসে এবং ড্রু ম্যাকিন্টায়ারকে থামিয়ে দেয় এবং সে বলে যে দেখো, তুমি প্রত্যেকবারই কিন্তু একই কাজ করো, ম্যাচ হারার পরে তুমি রিং এর মধ্যে এসে অন্যদেরকে দোষ দাও, তুমি রিং এর মধ্যে এসে কান্নাকাটি শুরু করো, অথচ তুমি নিজেই দুর্বল, তোমার নিজের ভুল তুমি কখনোই স্বীকার করো না। এরপরে ড্রু ম্যাকিন্টায়ার জেকা ফাটুকে বলে যে তুমি কার সঙ্গে কথা বলতেছো তুমি কি জানো, তুমি কথা বলতেছো ড্রু ফ্রিকিং ম্যাকিন্টায়ারের সঙ্গে। এটা বলেই সে জেকা ফাটুকে একটা হেডবাট লাগায়। তো যেহেতু জেকা ফাটুকে মারা হয়েছে, জেকা ফাটু তো আর থেমে থাকে না, জেকা ফাটু আরো রেগে যায় এবং সে কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের উপরে অ্যাটাক করে সেখান থেকে চলে যায়। তো এবার হয়তোবা ভালো একটা স্টোরি, ভালো একটা গল্প, ভালো একটা ফিউড আমরা দেখতে পাবো জেকা ফাটুর কাছ থেকে। অনেক দিনই কিন্তু হলো জেকা ফাটুকে আমরা টিভিতে দেখতে পাইনি, অনেক দিনই কিন্তু হলো জেকা ফাটুকে নিয়ে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় বলা হচ্ছিল জেকা ফাটু হবে কোম্পানির ফিউচার, জেকা ফাটু রোমান রেইন্সকে ফেস করবে, রেসেলমেনিয়াতে জেকা ফাটু রোমানের অপোনেন্ট হবে, আর বর্তমানে জেকা ফাটুর কি অবস্থা। তো এবার যদি অন্তত জেকা ফাটুকে ভালোভাবে ব্যবহার করা হয়, দেখা যাক আগামী দিনে কি হয়। এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সামি জাইন এবং জোভান ইভান্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। যারা এনএক্সটি-তে জোভান ইভান্সের ম্যাচ দেখেছেন তারা অবশ্যই জানবেন যে জোভান ইভান্স কি মানে সুপারস্টার। আর সে যখন ম্যাচের মধ্যে কম্পিট করে সে কিন্তু রিং এর মধ্যে থাকে কম, আকাশে ফ্লাই করে বেশি, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। সামি জাইন এবং জোভান দুজনেই কিন্তু ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে জোভানের পারফরমেন্সের কথা কিন্তু আমার বলতেই হবে, সে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স
পারফর্ম করেছে। আর এই ম্যাচ চলাকালীন সময়ে আমরা কিন্তু অডিয়েন্সদের কাছ থেকে দিস ইজ অসাম চ্যান্টও শুনতে পেয়েছি। আমরা কিন্তু ইভান্সের কাছ থেকে এই ম্যাচের মধ্যে একটা ওজি কাটার দেখতে পেয়েছি, যেটা কিন্তু দুর্দান্ত ছিল। তবে দুঃখজনক বিষয়, শেষ পর্যন্ত সামি জাইন কিন্তু একটা হালুভা কিক এবং ব্লু থান্ডার বম লাগিয়ে সে কিন্তু জুভান ইভান্সকে হারায় এবং সে তার টাইটেলটা রিটেইন করে নেয়। এরপর ব্যাক স্টেজে ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে ছোট্ট একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে অ্যালেস্টার ব্ল্যাক এসে ডেমিয়ান প্রিস্টের উপরে অ্যাটাক করে, তাকে একটা ব্ল্যাক মার্কস লাগায়। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউই উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গেল, নায়া জ্যাক্স এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল, ডিসেন্ট একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে আমরা তিনজনের কাছ থেকে ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। এই ম্যাচের মধ্যে আমরা নায়া জ্যাক্সের কাছ থেকে একটা লেগ ড্রপ দেখতে পাই, যেটা কিন্তু টপ রোপের উপর থেকে ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা ডাবল সুপ্লেক্স দেখতে পাই, মানে জেড কার্গেল এবং টিফনি স্ট্র্যাটন দুজনে কিন্তু রোপের উপর থেকে একটা সুপ্লেক্স লাগায় নায়া জ্যাক্সকে। এরপর এই ম্যাচের মধ্যে আমরা টিফনি স্ট্র্যাটনের কাছ থেকে প্রথম মুনসল্ট দেখতে পাই, যেটাও কিন্তু বেশ ভালো ছিল। জেড কার্গেল এই ম্যাচের মধ্যে তার ফিনিশার হিট করে, তবে রেফারিকে রিং সাইড থেকে টেনে নেয় নায়া জ্যাক্স, যার কারণে এই ম্যাচটা শেষ হয় না। স্টিল স্টেপের উপরে জেড কার্গেল নায়া জ্যাক্সকে একটা সামওয়ান ড্রপ লাগায়। আর হ্যাঁ, জেড কার্গেলের চোখ থেকে কিন্তু রক্ত পড়তেছিল এই ম্যাচের মধ্যে, কিন্তু জেড কার্গেল রক্তাক্ত হয়, লাইক রেসেল প্যালুসাতে জেউসের যেরকম হয়েছিল অনেকটা ওই রকমই একটা সিন কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। তবে এই ম্যাচের এন্ডিংটা কিন্তু আমার কাছে উইয়ার্ড লেগেছে। মানে বিষয়টা হলো টিফনি স্ট্র্যাটন নায়া জ্যাক্সকে পিন করে, তবে রেফারি কিন্তু দুইবার পিন করে সে কিন্তু পিনিং হোল্ড করে দেয়, আর নায়া জ্যাক্স কিন্তু কিক আউট করে না। নায়া জ্যাক্স কিক আউট করে না, তবে রেফারি কিন্তু পিন করা থামিয়ে দেয়। মানে এখানে কিন্তু হালকা একটা বস হয়েছে। এরপরে অবশ্যই টিফনি স্ট্র্যাটন নায়া জ্যাক্সকে একটা মুন শট লাগায় এবং সে পিন করে এই ম্যাচটা জিতে যায় এবং সাকসেসফুলি সেটার টাইটেলটা রিটেইন করে নেয়। আর এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে স্টেফনি ভেকার চলে আসে। টিফনি স্ট্র্যাটন এবং স্টেফনি ভেকারের মধ্যে একটা ফেস অফ দিয়েই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।